তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো থাকে, মানে ওই চারপাশের বাসি জায়গাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, তারপর যে যে জায়গাগুলো জল দিয়ে ধুয়ে দিই সেগুলো ধুয়ে দিই, তারপর হচ্ছে তোমার আমার বাসি কাপড়টা চেঞ্জ করি, তারপর একটু স্কিন কেয়ার করে নিয়ে কিশমিশ ভেজানো জলটা তো তার আগেই খেয়ে নিই, তো তারপর করে নিই গরম গরম চা। আর চাটা খাওয়ার পর এনার্জি একদম ডাবল করে নিয়ে কোমর বেঁধে লেগে পড়ি সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে। আর সকালে ঘুম থেকে উঠে চোখটা খোলার পর যখন বিছানা ছেড়ে নিচে নেমে আসি, তখন দেখি মানে কতগুলো কাজ আমার দিকে চেয়ে আছে। মানে এই ধরো ঘরের সমস্ত কিছু পরিষ্কার করা, কি জানো তো, সকালবেলা প্রতিদিন পরিপাটি করে ঘরটা সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তারপরেও দেখি মাঝে মধ্যে ঘরটা অনেকটাই আগোছালো হয়ে যায়। কি বলতো, যতই আমি গুছিয়ে পরিষ্কার রাখি, বাড়ির সকল সদস্যকেই কিন্তু গুছিয়ে পরিষ্কার রাখলে তবেই কিন্তু একটা বাড়ি নিট অ্যান্ড ক্লিন 24টা ঘন্টা পরিষ্কার থাকে। ধরো একজন গুছিয়ে পরিষ্কার করলো, তারপর বাদবাকি মানুষেরা এসে যেখানে পারলো সেখানে জিনিসপত্র রেখে দিল, তো সেক্ষেত্রে কতবার মানে গোছানো যাবে বলো? শুধু তো ঘর গোছানোটাই কাজ নয়, তাছাড়া তো আরও অনেক কাজ আছে, যেমন রান্না করা, রান্নাঘর পরিষ্কার করা, রান্না সংলগ্ন সমস্ত কিছু বাসনপত্র মাঝামাঝি করা এবং জামা কাপড় কাচাকাচি করা, সেগুলোকে তুলে নিয়ে আসা, গুছিয়ে রাখা। তো আরও অনেক সংসারে অনেক কাজ আছে, অনেক মানে বলে তো শেষ করা যায় না। যেন আপাত দৃষ্টিতে দেখে মনে হয় শুধু রান্না খাওয়াটাই কাজ, কিন্তু একজনের সংসার হোক, দুজনের হোক আর 10 জনেরই হোক, সংসার যত ছোটই হোক বা বড়ই হোক, কাজ কিন্তু অবিরাম লেগেই থাকে, জানো তো। আমি অনেককেই বলতে শুনেছি যে তোমার তো ওই 4 জন ফ্যামিলি বা 3 জন ফ্যামিলির মানুষ বা 4 জন ফ্যামিলির মানুষ, তোমার আর কাজ কিসের, বা তোমরা দুজন থাকো, কাজ আর কিসের, কোথায় আর কাজ। তো ব্যাপারটা কি জানো তো, কাজ করলে কিন্তু কাজ, আর কাজ না করলে কিন্তু কোনো কাজ নেই। তুমি সারা দিন শুয়ে বসে যেভাবে ইচ্ছা কাটাতে পারো। আর যদি তুমি মনে করো সারা দিন কাজ করে আমি নিজেকে অ্যাক্টিভ আর চনমনে রাখবো, তাহলে কিন্তু কাজের কোনো অভাব নেই। তুমি যেদিকে তাকাবে দেখবে সেদিক থেকেই একটা কাজ বেরিয়ে পড়ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, জানো তো, সমস্ত কিছুটাই হচ্ছে আমাদের মানসিকতার ব্যাপার। যদি আমি মনে করি কাজকর্ম করে নিজেকে অ্যাক্টিভ রাখবো, ঘরের সমস্ত কিছু পরিপাটি সুন্দর গুছিয়ে রাখবো, তাহলে কিন্তু সারা দিনেও তোমার কাজ শেষ হবে না, তুমি করতেই থাকবে আর করতেই থাকবে। আর যদি মনে করো না, যেরকম যেখানে আছে সেটা পড়ে থাক, ঠিক আছে, চলে যাচ্ছে, তো দেখবে তখন কিন্তু আর কোনো কাজ নেই, তখন তুমি সারা দিনের জন্য একদম ফ্রি। এই যে আমি বলি আমার হাতে ব্যথা, আমার মানে কি কোমরে ব্যথা, এইগুলো বলতে পারো এই যে ননস্টপ কাজ সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্ত করতে থাকি, রেস্ট আর কতক্ষণ হয় সারাদিনের মধ্যে? ধরো ওই আমি ভিডিওটা ধরো তোমাদের কাছে আপলোড করি ওই 3:30 পর বা এরকম সময়, তো এই 3:30 পর থেকে নিয়ে মনে করো 4:30, ওই 1 ঘন্টার জন্য জাস্ট একটু রেস্ট, না হয় ঘুম, না হয় কিছু। তো যাই হোক, মানে দিনের বেলা তো ঘুমাতে নেই, আমরা ঘুমাই তাই ভাত খেয়ে। তো যাই হোক, এদিকে দেখো অনেকগুলো কাজ তোমাদের সাথে গল্প করতে করতে সেরে নিলাম। আর ফ্রিজটা, তারপরে সোফাটা, তো এগুলো জানো তো বেশ একদিন অন্তর অন্তর পরিষ্কার করছিলাম, কারণ রোজ তো সময় হচ্ছিল না, কারণ মেয়েটার এতদিন পরীক্ষা চলছিল, তো সেই কারণেই। আর এদিকে ঘরদোরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরদোরগুলো না মুছে নেবো, জানো তো। তো যেটা বলছিলাম আর কি, যে এই যে মাঝে মধ্যে বলি আমার হাতের ব্যথা, আমার হাতের কোনোই ব্যথা, তো এগুলো সবই হচ্ছে আমার কর্মের ফল। আমি সারাদিন যা যা কর্ম করি তার ফলস্বরূপ হচ্ছে আমার হাতে ব্যথা হয়। হাতটা মাঝে মধ্যে ভাঁজ করতে পারি না, মানে এতটা পরিমাণের খাটনি হয়ে যায় সে সারা দিন ধরে। তো সেটার ফলটা হচ্ছে রাত্রের পর থেকে আমার শরীর একদম অকেজো হয়ে যায়। তো কি জানো তো, সব কিছুরই একটা কর্মফল আছে, তো এটাই আমার কর্মের ফল। তো যেহেতু কর্মফল কথাটা বললাম, তো চলো তোমাদের সাথে আজকে কাজ করি আর এই কর্মফল নেই কিছু আলোচনা করি। তো জানো তো, আমাদের কর্মই কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন করে দেয়। আমরা যদি সঠিক কর্ম করি তাহলে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়, আবার যদি ভুল কর্ম করি তো ওই ভুল কর্ম করার কারণেও কিন্তু আমাদের ভাগ্যটা অনেক পরিবর্তন হয়। তো কর্মের উপরেই সব কিছু নির্ভর করে। আমরা না ভাবি যে আমাদের ভাগ্য, সবটাই কিন্তু আমাদের ভাগ্য, কিন্তু এই যে ভাগ্য, এই কথাটা কিন্তু ভুল। আমাদের কর্ম ছাড়া কিন্তু আমাদের ভাগ্য হয় না। আমি যেমন কর্ম করব আমার ভাগ্যটা কিন্তু সেরকমই হবে। ভাগ্য বলে আলাদা করে কিছু হয় না, জানো তো। মানে
এটাই হচ্ছে ব্যাপার, যে আমি এখন যে কাজটা করছি আমার ভবিষ্যতে গিয়ে কিন্তু আমি সেই ফলটা পাবো, এবং সেটাকে যদি আমি ভাগ্য বলি তাহলে কিন্তু খুবই ভুল হবে। কারণ আমি যে কাজ করে এসেছি তার ফলস্বরূপ আমি এই জিনিসটা পাচ্ছি। তো এটা আমার ভাগ্য নয়, এটা আমার দোষেই হয়েছে। আমি যে খারাপ কাজ যদি আমি করে থাকি তাহলেও তার ফল অবশ্যই খারাপ হবে। আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে অবশ্যই তার ফল ভালো হবে, এবং সেটার দ্বারাই যে আমি ফল পাবো সেটাকে হয়তো আমি বলবো আমার ভাগ্য। তো দেখো, এদিকে টিফিনটা করে নিয়েছিলাম। তো আজকে জানো তো মনের বাপি ছাতু মুড়ি খেয়ে সে অনেকটা সকালে বেরিয়ে গিয়েছিল, আর আমরা মানে আমি মা মেয়ে তিনজনে মিলেই একটু ম্যাগি করে নিয়েছিলাম, ওই আর কি একটু স্যুপ টাইপের। তো ওইটাকেই আজকে তিনজনে মিলে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আজ যেহেতু শুক্রবার, তো আজকে সমস্তটাই নিরামিষ হবে। তো পাশের গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকের গ্যাসে করে নিচ্ছি একটু ফুলকপি আলুর তরকারি। আর দেখলেই তো আগে ডালটাও করে নিয়েছিলাম। আর যে কথাটা বলছি সেটা হচ্ছে, এই যে ধরো আমি যে এখানে জন্মেছি তাও কিন্তু আমার পুনর্জন্মের কর্মফল। আমি যে স্কুলে পড়েছি, আমি যতটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পেরেছি, আমার পরিবারে যাদের আমি পাশে পেয়েছি আমার পরিবারের সদস্য হিসাবে, বা এখন যারা আমার আশেপাশে আছেন বা আছে যাদের আমি এখন আমার সাথে পাচ্ছি, তো তারাও কিন্তু ওই আমার কর্মফলের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। তো সেই কারণেই তাদের আমরা পাশে পাচ্ছি, বা আমাকে তারা পাশে পাচ্ছে, বা আমার দ্বারায় তারা কেউ হয়তো উপকৃত হচ্ছে, বা তাদের দ্বারায় আমি উপকৃত হচ্ছি। তো এরকমই একটা ব্যাপার, জানো তো। আর এই যে দেখো না, মানে কর্মফল হিসেবেই কিন্তু আমরা অনেকে আছে ধনী পরিবারে জন্মাচ্ছি, অনেকে আছে আবার অনেক দারিদ্র পরিবারে জন্মাচ্ছি, মানে এতটাই দারিদ্র পরিবার যেখানে আর কি অনেকটা কষ্ট ভোগ করতে হচ্ছে, সারা জীবন হয়তো তাকে অর্থ কষ্টে ভুগতে হচ্ছে। তো এই সমস্ত কিছুই আমাদের হচ্ছে গত জন্মের কর্মের ফল। আর এদিকে দেখো, ফুলকপির তরকারিটা অলমোস্ট রেডি ছিল, আর তারপর করে নিয়েছিলাম একটু ওই গাছের সজনা ফুল আছে, তো সেই সজনা ফুল দিয়ে মুসুর ডাল বেটে একটু ছোট্ট ছোট্ট করে নিরামিষ পকোড়া করে নিচ্ছিলাম ডাল দিয়ে। জানো তো, দারুণ লাগে খেতে। তো জানো তো, প্রতিনিয়ত আমাদের সাথে যা ঘটে চলছে সেটাকে কিন্তু আমরা ভাবি ভাগ্য, কিন্তু যেটা বললাম সেটা কিন্তু আসলে ভাগ্য নয়, আমাদের কর্মফল। যেমন খিদে পেলে আমরা খাবার খাই, আর সেই খাবারটা আসে কোথা থেকে বলো? সেটা তো আমাদের পরিবারের কেউ না কেউ উপার্জন করে নিয়ে আসে, আর সেই উপার্জনটা আসে কিন্তু কর্ম থেকেই। তো সেই কর্মের ফলস্বরূপ পাওয়া যায় অর্থ, আর সেই দিয়েই কিন্তু আমাদের ক্ষুধা নিবারণ হয়। তো ব্যাপারটা ঠিক তাই, যে যেমন কর্ম করবে তার ফলস্বরূপ কিন্তু সে সেটাই ফিরে পাবে। আর আমাদের এই কর্মের সাথে কিন্তু সব কিছু জড়িয়ে, জানো তো, সব কিছু কিছু কর্মের ফল কিন্তু সঙ্গে সঙ্গে আমরা পাই, সঙ্গে সঙ্গে সেই ফল ভুগতে শুরু করে দিই। আবার কিছু কর্মফল আছে যেটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড, মানে যেটাকে আমরা বহন করে নিয়ে যাই পরজন্ম পর্যন্ত, মানে পুনর্জন্ম যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত। অনেক সময় আমরা দেখি যে শত অন্যায় করেও কিছু মানুষ কোনো শাস্তি হয় না, তারা কিন্তু বেশ বহাল তবিয়তে থাকে, মানে তাদের কোনো মানে শরীরে মনে বলো কোনো জায়গায় অশান্তি নেই। সেটারও একটা কারণ আছে, সেটা হচ্ছে তারা গত জন্মে হয়তো অনেকটা ভালো কিছু করেছিল, অনেকটা ভালো কর্ম করেছিল, আর তার ফলস্বরূপ কিন্তু সে এখন শত অন্যায়ের মাঝেও কিন্তু তার কোনো শাস্তি নেই, সে কিন্তু খুব ভালো আছে, বহাল তবিয়তে আছে। কিন্তু এরও কিন্তু এই যে কর্মটা, এখন যদি সে কোনো খারাপ কর্ম করছে, তো সেই খারাপ কর্মের ফল কিন্তু তাকে অবশ্যই ভুগতে হবে, এই জন্মে না হলেও পরজন্মে অবশ্যই তার এই জন্মে কৃতকর্মের ফল ভুগতে হবে। আর সে যে সেই আগের জন্মে, গত জন্মে যে ভালো কাজ করেছিল তার ফলস্বরূপ কিন্তু সে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে এসেছে, তাই এই জন্মে তার কিন্তু কোনো শাস্তি নেই, বা সে ভালোই আছে, দিব্যি আছে। তো আমরা অনেক সময় ভাবি যে আমি তো কারো কোনোদিনই খারাপ করিনি, তবুও কেন আমার সাথে খারাপ হচ্ছে, তবুও কেন আমার এরকম এত কষ্ট পাচ্ছি, এত যন্ত্রণা পাচ্ছি। মানে এই জন্মে তুমি ভালো করেছো, কারণ তুমি জানোই না কোন জন্মে, মানে কোনো না কোনো জন্মে তুমি এমন কিছু খারাপ কাজ করেছো, তো তারই ফলস্বরূপ হয়তো এই জন্মে এত শাস্তি ভোগ করতে হচ্ছে। আর আমাদের এই যে কর্মফল, এটা কিন্তু একটা ব্যালেন্সে চলে, জানো তো। তো এত কিছু আমি জানলাম একজনেরই কাছ থেকে। তো তার হাতে অনেক দিন আগে, মানে ধরো মাস 3 আগে আমি একটা বই দেখেছিলাম, তো বইটার উপরে লেখা ছিল কর্মফল।
তো আমি তার কাছ থেকে কৌতূহলবশত জানতে চেয়েছিলাম যে এই বইটাতে কি আছে, বিষয়বস্তু কি। তো আমাকে বললো তো বিষয়বস্তু তো বলে বোঝানো যাবে না, তো তুই একবার নিয়ে দেখ, পড়ে যদি ভালো লাগে পুরোটা শেষ করিস, আর যদি ভালো না লাগে তাহলে 1-2 পাতা পড়ে আমাকে বইটা ফেরত দিয়ে দিস। আর এদিকে দেখো আজকের আমার মানে মা পুজোটা কমপ্লিট করে নিয়েছে, আর হচ্ছে গিয়ে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এবার নিচে গিয়ে করে নেবো আজকের লাঞ্চ। তো আজকে তো জানোই দুপুরে কী কী রান্না হয়েছিল, তো সেগুলো দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। আর যেটা বলছিলাম, তো আমি কিন্তু বইটা জানো তো সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম। তো সেই বইটা পড়ার পর আমি যতটুকু বুঝেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটা বলছিলাম যে কর্মফল ব্যালেন্সে চলে, যদি তুমি কোনো খারাপ কর্ম করে থাকো গত জন্মে, তবে এই জন্মে কিন্তু তোমাকে দিয়ে ভালো কর্ম করানো হবে। তো এই বিষয়ে একটা উল্লিখিত ছিল ছোট্ট একটি পাঠ। তো এটা আমাদের পৌরাণিক কাহিনী থেকেই নেওয়া। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান যখন 14 বছর পর, মানে 14 বছর বয়স হলে যখন তিনি কংসকে হত্যা করে মাতা দেবকীকে যখন তিনি আর কি কারাবাস থেকে মুক্ত করেন, তখন মাতা দেবকী তাকে একটাই কথা বলেছিলেন, একটাই প্রশ্ন করেছিলেন যে তুমি তো স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান, তো তুমি তোমার মাতাকে একটা কারাবাস থেকে মুক্ত করতে 14 বছর সময় নিলে, তুমি তো তার আগেই তাকে মুক্তি দিতে পারতে। তখন শ্রীকৃষ্ণ ভগবান তার উত্তরে বলেছিলেন যে 14 বছর তো তোমাকে অপেক্ষা করতেই হতো, কারণ তুমি 14 বছর আমাকে বনবাসে পাঠিয়েছিলে, তখন ছিলে তুমি মাতা কৈকেয়ী। তখন মাতা দেবকী আবারও প্রশ্ন করলেন, তাহলে মাতা কৌশল্যা কোথায়? তখন শ্রীকৃষ্ণ ভগবান তাকে বললেন যে মাতা কৌশল্যা হলেন আমার মাতা যশোদা, যশোদা মাতা, যার কাছে আমাকে 14 বছরের জন্য ফিরে আসতেই হতো। তো শ্রী শ্রী রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠানোর সেই যে তিনি অন্যায় করেছিলেন, তো তার শাস্তি স্বরূপ তাকে কিন্তু 14 বছর কারাবাস থাকতে হয়েছিল, তার সন্তানের থেকে তাকে দূরে থাকতে হয়েছিল, যখন তিনি গত জন্মে আরেক মাকে তার সন্তান থেকে 14 বছরের জন্য দূর করে দিয়েছিলেন। তো কি বলতো, ঈশ্বর হোক কিংবা মানুষ, সকলকে কর্মফল ভোগ করতে হয়েছে আর হবেও। আর এদিকে দেখো আজকে রাতের ডিনার একদম রেডি করে নিয়েছিলাম, ফুলকো ফুলকো লুচি, আর সাথে ছিল সাদা আলু ভাজা, আর মনের ভাবের জন্য ছিল কটার রুটি করে দিয়েছিলাম ওকে। আর এভাবেই আজকের সারাটা দিন শেষ হলো। আর আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত